স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে WBH মাধ্যমিক মক টেস্ট পেপার 2021-এর ম্যাথের মডেল কোয়েশ্চেন সেট 13 5 দাগের একের অঙ্কটা নিয়ে আলোচনা করব। এই 5 দাগের একের অঙ্কটা তোমাদের আমি আগের ভিডিওটায় করাইনি, সেই কারণে কিন্তু আমি এই ভিডিওতে 5 দাগের একের অঙ্কটা নিয়ে আলোচনা করছি। দেখো কি বলেছে, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু সরল সুদের হিসাবটা বের করতে হবে। তাহলে সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িতে প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন, ঠিক আছে। তাহলে দেখো তিনি ভাড়াটা কখন শুরু করছেন না, ধার নেবার কিন্তু 1 বছর পর থেকে শুরু করছেন। এবং এই যে লাইনটা নিচে আমি দাগ দিয়েছি সেই লাইনটা কিন্তু তোমরা ভালো করে খেয়াল করবে, ঠিক আছে। আর কি বলেছে দেখো, ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। দেখো ব্যাংকে যে কোনো লোন শোধ করতে হয় কিন্তু সুদ সহ, অর্থাৎ সুদ আসল সমেত কিন্তু শোধ করতে হয়। কোশ্চেনটাতে কি চেয়েছে না, চেয়েছে ধার নেওয়ার কত বছর পরে তিনি এই ব্যাংকের লোনটা শোধ করবেন, এবং সেই ব্যাংকের লোনটা শোধ করবেন কোথা থেকে না, বাড়ি ভাড়ার আয় থেকে কিন্তু শোধ করবেন, ঠিক আছে। তাহলে যেহেতু আমাকে এটা বার করতে বলেছে প্রথম, যে ধার নেবার কত বছর পর তিনি লোনটা শোধ করবেন, তাহলে আমি প্রথমে এটা ধরে নিচ্ছি কি না, টি বছর পর কিন্তু শোধ করবেন। তাহলে ধরি লোন নেবার, বা লোন যেহেতু এখানে নেই ইংরাজিতে লিখবো না, আমি বাংলাতে লিখছি। তাহলে ধার নেবার টি বছর পর শোধ করবেন, ঠিক আছে। তাহলে আমি এটা লিখছি কি না, শোধ করবেন। এবার দেখো আমি বার করব কি না, সুদ আসল, ঠিক আছে, যেটা ব্যাংকে তিনি শোধ করবেন। তাহলে অতএব সুদ আসলের পরিমাণটা, দেখো সুদ আসলের পরিমাণ এটা আমি বের করছি। তাহলে সুদ আসলের পরিমাণ সমান আমি কি লিখতে পারি না, যেহেতু এটা দেখো সরল সুদের ক্ষেত্রে বের করতে হবে, তার মানে কি না প্রথম আমাকে বের করতে হবে সুদের পরিমাণ, তার সঙ্গে কিন্তু আসলের পরিমাণটা যোগ করলেই সুদ আসলের পরিমাণটা বেরিয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রথম আমি কিন্তু সরল সুদের পরিমাণটা বের করব। দেখো সরল সুদের ক্ষেত্রে সুদের পরিমাণটা বের করতে গেলে কি করতে হয় না, পি আর টি বাই 100, যেহেতু আমি পাশে লিখিনি পি সমান কত, আর সমান কত, টি সমান কত, সেইখানে কিন্তু মানে এইখানে একবারে কিন্তু বসাচ্ছি, ঠিক আছে। তাহলে পি এর মান কত, দেখো 2,40,000 টাকা, ঠিক আছে। পি আর এর মান কত না, আর এর মান দেখো তোমাদের বলে দিয়েছে কিন্তু 12%। তাহলে পি হলো, আর হলো, টি এর পরিমাণটা কত না, টি বছর পর তিনি ধারটা শোধ করছেন, ঠিক আছে। আর নিচে বাই দিয়ে কিন্তু 100 আমি লিখে দিলাম। আর এই সমান চিহ্নটা কিন্তু এই যে ভাগটা আমি দিয়েছি সেইটা মাঝ বরাবর হবে, ঠিক আছে। আর কি বললাম, সুদের সঙ্গে আসল যোগ করতে হবে। এখানে আসলের পরিমাণটা কত না, 2,40,000 টাকা। তাহলে এককটা কত হবে না, টাকা হবে, ঠিক আছে। এবার দেখো এই দুটো থেকে আমি কি কমন নিতে পারি না, 2,40,000 কমন নিতে পারি। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো পড়ে থাকছে 12 গুণিতকটি, নিচে 100 পড়ে রয়েছে। আর দ্বিতীয় ক্ষেত্রে পড়ে রয়েছে কিন্তু 1, এখানে প্লাস আছে বলে প্লাস দিলাম। একক কত না, টাকা। এই জায়গাটাতে কিন্তু তোমরা টাকা লিখবে, আমি ডট ডট দিলাম, ঠিক আছে। এবার দেখো আমি যদি ভগ্নাংশে এখানে যোগ করি তাহলে কি হবে না, 2,40,000 যেরকম বাইরে পড়ে আছে থাকবে। আর কি হবে না, লসাগু করলে 112টি যেরকম আছে রয়ে গেল, এখানে প্লাস আছে প্লাস দিলাম, 1-এর সঙ্গে 100 গুণ করলে কি হয় 100 হয়ে যায়। এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে রাখলাম। একক কত না, টাকা। এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কিন্তু কেটে গেল। তাহলে আমার পড়ে আছে দেখো 2,400 টাকা কিন্তু আমার পড়ে আছে। তার সঙ্গে গুণ আকারে কি পড়ে রয়েছে, 12টি প্লাস 100 কিন্তু পড়ে রয়েছে। একক কত না, টাকা, ঠিক আছে। তাহলে এইটাকে কিন্তু ব্যাংকে শোধ করতে হবে, যেটা হচ্ছে সুদ আসলের পরিমাণটা বেরোলো। এবার আমি দেখো বের করব না, বাড়ি ভাড়া থেকে তিনি মানে যত দিন না তিনি ধারটা শোধ করছেন, তাহলে বাড়ি ভাড়া থেকে তিনি কত টাকা আয় করছেন, ঠিক আছে। তাহলে অতএব বাড়ি ভাড়া থেকে আয়, ঠিক আছে। এটা আমি প্রথম বের করব। দেখো বাড়ি ভাড়াটা
তিনি মাসে কত টাকা মানে ভাড়া নিচ্ছেন, না মাসে 5,200 টাকা কিন্তু ভাড়া নিচ্ছেন। তাহলে কি 1 বছরে আমি কত বের করব প্রথম? তাহলে 1 মাসে যদি 5,200 টাকা হয় তাহলে 12 মাসে কত, না 5,200 গুণিতক 12 হবে। তাহলে এইটা আমি কত বছরের হিসাব করলাম, না 1 বছরে কিন্তু তিনি মোট এত টাকা বাড়ি ভাড়া পাবেন। ঠিক আছে, দেখো কেন আমি 12 দিয়ে গুণ করলাম, যেহেতু 1 বছর সমান কিন্তু 12 মাস। তোমরা এখানে পাশে লিখতেও পারো, কোনো অসুবিধা নেই, না লিখলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এখানে হবে 1 বছর। ঠিক আছে, 1 বছর সমান কিন্তু 12 মাস। আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো এখানে আমি কতদিন পর ধারটা শোধ করছি, না ধার নেবার কিন্তু 3 বছর পর লোনটা কিন্তু শোধ করছি। তাহলে দেখো আমি এবার বের করব এই যে বাড়ি ভাড়াটা তিনি দিচ্ছেন সেটা কিন্তু কত দিনের জন্য দিচ্ছেন বা কত বছরের জন্য দিচ্ছেন সেটাই কিন্তু বার করব। এখানে দিনে হিসাব করব না বছরে হিসাব করব, কারণ এখানে দেখো আমি 1 বছরের হিসাবটা বের করেছি। ঠিক আছে, দেখো এইখান থেকে যে এইটুকুটা আমি আঁকলাম সেটা কি, না এইটুকুনি কিন্তু তিনি ব্যাংকের ধার করছেন। ঠিক আছে, দেখো আর এই যে বাকিটুকু পড়ে আছে তিনি কিন্তু এই ব্যাংকের টাকাটা কিন্তু শোধ করছেন। সেটা কত বছর ধরে শোধ করছেন, না টি বছর ধরে শোধ করছেন, কারণ এখানে দেখো আমি ধরেছি ধার নেবার টি বছর পর তিনি লোনটা শোধ করবেন। তাহলে এই যে বাকি যে পড়ে আছে এইটা হচ্ছে টি বছর ধরে তিনি শোধ করছেন। ঠিক আছে, এবং তার মধ্যে দেখো ধার নেবার, কারণ এটা হচ্ছে 2,40,000 টাকা ধার নিচ্ছেন। ঠিক আছে, আর এই যে বাকিটুকু আঁকলাম এখান থেকে এইটুকু, সেটা কত বছর, না 1 বছর। কারণ বলেছে কি, না ধার নেবার 1 বছর পর থেকে কিন্তু বাড়ি ভাড়া দিতে শুরু করেন, এবং 1 বছর কেটে যাবার পর তারপর এই যে এইটুকু ফাঁকা জায়গাটা পড়ে আছে এখান থেকে এইটুকু, সেইটা কত বছর হচ্ছে, না T-1 বছর। কারণ এখান থেকে এইটুকুটা যদি টি হয় তার মধ্যে কিন্তু 1 বছর আমার চলে যাচ্ছে, আর বাড়ি ভাড়াটা কতদিন হচ্ছে, না T-1 বছর। এখানে যেহেতু আমি 1 বছরের বাড়ি ভাড়ার আয় আমি বের করেছি, তাহলে তার সঙ্গে আমি যদি T-1 এর গুণ করে দিই, তা T-1 বছর ধরে বাড়ি ভাড়া দিয়ে তিনি যে টাকা আয় করেছেন সেই টাকা দিয়ে কিন্তু লোনটাকে তিনি পরিশোধ করছেন, এটাই পাবো। তাহলে দেখো এই যে টাকাটা আমি পেলাম সেই টাকার পরিমাণটা আর এখানে সুদ আসলের পরিমাণটা একই হবে। এই ছবিটা তোমরা কিন্তু ভালো করে বুঝবে। ঠিক আছে, দেখো তাহলে এখানে একক কত হবে, না টাকা হবে। তাহলে শর্তানুসারে আমি কি লিখতে পারি, না শর্তানুসারে আমি লিখতে পারি, দেখো সুদ আসলের পরিমাণটা কত, 2,400 টাকা। ঠিক আছে, ইন্টু 12টি প্লাস 100 সমান কত, না 5,200 গুণিতক 12 গুণিতক কত, আমি নিচে লিখছি T-1। ঠিক আছে, এটাকে আমি একটা বক্সের মধ্যে রাখছি, তাহলে তোমাদেরকে একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এবার দেখো এখানে দুটো শূন্য আর এখানে দুটো শূন্য কিন্তু আমার কেটে গেল। ঠিক আছে, এবার 24কে আমি যদি 12 দিয়ে কাটি কত হচ্ছে, না 2 হচ্ছে। ঠিক আছে, এবার দেখো 52কে আমি যদি 2 দিয়ে কাটি কত হবে, 2 দুগুণে 4, 6 দুগুণে কিন্তু 12, তার মানে আমার 26 হচ্ছে। তাহলে এইদিকে আমার কি পড়ে আছে, দেখো 12টি পড়ে আছে প্লাস 100 পড়ে আছে, আর এইদিকে কি পড়ে আছে, দেখো 26 পড়ে আছে, আর গুণিতক আকারে কি পড়ে আছে, T-1 কিন্তু পড়ে আছে। এটা কিন্তু মাইনাস আর এটা কিন্তু 1। এবার দেখো এইদিকে যেরকম 12টি প্লাস 100 আছে আমি রেখে দিলাম। এবার এইদিকে দেখো 26-এর সঙ্গে যদি আমি টি গুণ করি 26টি হবে, মাইনাস আছে মাইনাস দিলাম, 26-এর সঙ্গে 1 গুণ করলে কিন্তু 26 হবে। এবার বা দিয়ে আমি নেক্সট লাইনটা করাচ্ছি। এবার দেখো এই 12টিটাকে আমি এইদিকে নিয়ে 12টিটাকে আমি এইদিকে নিয়ে যাচ্ছি, আর মাইনাস 26টাকে আমি এইদিকে নিয়ে আসছি। তাহলে এদিকে কি হয়ে যাবে, 100 প্লাস 26 হয়ে যাবে, আর এদিকে কি হয়ে যাবে, না 26টি মাইনাস কিন্তু 12টি হয়ে যাবে। এবার পা দিয়ে নেক্সট লাইনটা করছি, এই দুটো যোগ করলে কত হচ্ছে, 126, আর বিয়োগ করলে কত হচ্ছে, না 4, 1,
মানে 14টি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো টি সমান আমি কি লিখতে পারি, টি সমান লিখতে পারি 126/14, কারণ 14-র সঙ্গে টি গুণ আকারে আছে, এই দিকে এলে ভাগ হয়ে যাবে। এবার যদি 2 দিয়ে কাটি 7 হবে, 2 দিয়ে কাটলে 6 আর 3 63 হলো, 63কে 7 দিয়ে কাটলে 9 হচ্ছে। তাহলে টি সমান মানটা আমি কত পেলাম, দেখো টি সমান মান কিন্তু পেলাম আমি 9 বছর কিন্তু পেলাম। ঠিক আছে, তোমরা কিন্তু ভুল করে 9 মাস করে দেবে না, কারণ আমি এখানে দেখো ধরেইছি বছর এককে। ঠিক আছে, তাহলে তোমরা উত্তরটা কি লিখবে না, ধার নেবার 9 বছর পর, আমি তোমাদের উত্তরটা একবার দেখিয়ে দিচ্ছি, ধার নেবার 9 বছর পর শোধ করবেন। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এরপর আমি তোমাদের সেট 16তে 6 দাগের যে 2-এর অঙ্কটা আছে সেই অঙ্কটা তোমাদের সঙ্গে আলোচনা করছি। ঠিক আছে, কারণ এই অঙ্কটা তোমাদের বাকি ছিল, সেই কারণেই আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করছি 6 দাগের 2-এর অঙ্কটা। দেখো কি বলেছে না, কোনো সৈন্যদলকে 4 গভীরতা বিশিষ্ট শূন্য গর্ভ বর্গাকারে সাজালে সামনের সারিতে যতজন সৈন্য থাকে তাদেরকে নিরেট বর্গাকারে সাজালে সামনের সারিতে তা অপেক্ষা 16 জন কম থাকে, তাহলে সৈন্য সংখ্যা নির্ণয় করো। এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই অঙ্কটা তোমাদের কিন্তু উদাহরণে আছে। ঠিক আছে, আমি তবুও এইখানে কিন্তু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ভালো করে বুঝবে। তাহলে এটা কত নম্বর সেট হচ্ছে বললাম না, 16 নম্বর সেট। আগেরটা আমি 13 নম্বর সেটের করালাম, তাহলে সেট 16-র আমি 6 দাগের 2-এর অঙ্কটা করাচ্ছি। ঠিক আছে, দেখো প্রথম আমি দুটো কিন্তু ছবি আঁকছি। দেখো কি বলেছে না, সৈন্যগুলোকে কিন্তু দুভাবে সাজানো হচ্ছে, একটা নিরেট বর্গাকারে আর একটা কিভাবে না শূন্য গর্ভ বর্গাকারে সাজানো হচ্ছে। ঠিক আছে, এইটা কিন্তু আমি নিরেট বর্গাকারে সাজাচ্ছি। নিরেট বর্গাকার মানে কি, ভিতরে কোনো জায়গা কিন্তু ফাঁকা থাকবে না, মানে এইভাবেই কিন্তু সৈন্যগুলোকে সাজানো হবে, কোনো ফাঁকা জায়গা থাকবে না। ঠিক আছে, এবার দেখো শূন্য গর্ভ বর্গাকার মানে কি না, মাঝে বা ভিতরে কিন্তু একটা এরকম ফাঁকা জায়গা থাকবে যেখানে কোনো কিন্তু সৈন্য সংখ্যা থাকবে না। আশা করি ছবি দুটো তোমরা বুঝতে পেরেছো। তাহলে এক্ষেত্রে সৈন্যগুলোকে কিভাবে সাজানো হবে না, এই যে দেখো মাঝে যে জায়গাটা আমি লাইন করে দাগ দিয়ে দিচ্ছি সেই জায়গাটাতে কিন্তু সৈন্যগুলোকে সাজানো থাকছে। ঠিক আছে, তাহলে দেখো এবার যে কোশ্চেনটা কি বলেছে না, তোমাদের বলে দিয়েছে সৈন্য সংখ্যা কত হবে সেটাই কিন্তু তোমাদের বের করতে বলেছে। দেখো প্রথম আমি ধরছি যে শূন্য গর্ভ বর্গাকারে সাজালে সামনের সারিতে সৈন্য সংখ্যা আমি ধরছি এক্স। এখানে সামনের সারি কোনটা না, আমি সবসময় কিন্তু সৈন্যগুলোকে সাজাবো বাইরের দিক থেকে ভিতরের দিকে। ঠিক আছে, আসলে তো এইটুকু বুঝতে পেরেছো। দেখো বাইরের দিক থেকে আমি কিন্তু ভিতরের দিকে সবসময় সৈন্যগুলোকে সাজাবো, কখনো কিন্তু ভিতর দিক থেকে বাইরের দিকে সাজাবো না। ঠিক আছে, তাহলে আমি প্রথম ধরছি শূন্য গর্ভ বর্গাকারে সাজালে, শূন্য গর্ভ বর্গাকারে সাজালে সামনের সারিতে সৈন্য সংখ্যা এক্স। ঠিক আছে, তাহলে সামনের সারিতে সৈন্য সংখ্যা এক্স, সামনের সারিতে সৈন্য সংখ্যা ধরছি এক্স জন, একক কত না জন। ঠিক আছে, তাহলে দেখো এইটা তাহলে কত হবে না এক্স হবে এইটার লাইনটার মান। ঠিক আছে, যেহেতু এইটা একটা বর্গাকার চিত্র তার মানে প্রত্যেকটা দৈর্ঘ্যই কত হবে এক্স করে হয়ে যাবে। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারলে। এবার দেখো আমি কি বের করব না, এবার আমি বের করব এই যে ভিতরের যে আমি শূন্যগর্ভ বর্গাকার চিত্রটা আঁকলাম, সেই শূন্যগর্ভ বর্গাকার চিত্রটি যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য আমি কিন্তু বের করব। ঠিক আছে, দেখো যেহেতু আমি বাইরের দিক থেকে ভিতরের দিকে সৈন্যগুলোকে সাজাচ্ছি, তার মানে কি হবে বিয়োগ করতে হবে, এবং এই যে চওড়াটা আছে সেটা চওড়াটার মান তোমাদের বইতে কত বলে দিয়েছে, দেখো 4 গভীরতা বিশিষ্ট কথাটা কিন্তু বলে দিয়েছে, তার মানে এই যে চওড়াটার মান কিন্তু 4 হবে।
আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এবার দেখো, আমি যদি এই যে বর্গাকার চিত্রটা আমি আঁকলাম, তাহলে এই বর্গাকার চিত্রটা যে কোনো দুদিকের বাহু মানে দুদিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য আমি প্রথম নির্ণয় করছি। ঠিক আছে, আমি এইটা আর এইটার বাহুর দৈর্ঘ্যটা প্রথম আমি বের করছি। দেখো, যেরকম আমি এই দিক থেকে এই দিকে আসছি, সেরকম এই দিক থেকেও তো আমি এই দিকে আসব। ঠিক আছে, তাহলে দেখো আমি এই যে এই দুটো বাহুর দৈর্ঘ্য কিভাবে পাবো, আমি তোমাদের কিন্তু এই নিচেটা দেখাচ্ছি। ঠিক আছে, লিখে দেখো, প্রথম আমি যেহেতু বাইরের দিক থেকে ভিতরের দিকে আসছি, তার মানে আমি কিন্তু প্রথম এক্স লিখব, তারপর মাইনাস লিখব। কেন মাইনাস লিখব বললাম, কারণ বাইরের দিক থেকে আমি ভিতরের দিকে আসছি বলে। ঠিক আছে, এবার দেখো, যেহেতু আমি যে কোনো দুটো বিপরীত বাহুর ক্ষেত্রে কল্পনাটা করছি, যেমন এইভাবে, মানে যেমন এই ক্ষেত্রে আমি এইখান থেকে এইখানে আসছি, সেরকম দেখো এই বাহুটার ক্ষেত্রে আমি কি করছি না, বাইরের দিক থেকে ভিতরে আসছি, তার মানে 2 গুণিতক কিন্তু 4 আমাকে করতে হবে, কারণ এই চওড়াটা কত না 4, একইভাবে এই চওড়াটাও কিন্তু 4 হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি কিন্তু পেলাম বাহুর দৈর্ঘ্যটা এখন কত, এক্স মাইনাস কিন্তু 8 আমি পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এই যে আর এইটা বাহুর দৈর্ঘ্যটা আমি তোমাদের দেখাচ্ছি এক্স মাইনাস 8, একইভাবে এই বাহুর দৈর্ঘ্যটাও কিন্তু এক্স মাইনাস 8 হয়ে যাবে। ঠিক আছে, একইভাবে দেখো, যদি আমি এইটার এইটার ক্ষেত্রে কল্পনা করি, এই দুটোরও কিন্তু বাহুর দৈর্ঘ্য কত করে বেরোবে না, এক্স মাইনাস 8 কিন্তু বেরোবে, আর এইটারও বাহুর দৈর্ঘ্য কত, এক্স মাইনাস 8 কিন্তু বেরোবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এইটুকু। এবার দেখো, আমি কি বললাম, সৈন্যগুলোকে আমি কিন্তু এই যে মাঝে যে পূর্ণ জায়গাটা আছে শূন্য গর্ভটা বাদ দিয়ে, সেইখানে কিন্তু সৈন্যগুলোকে সাজানো হচ্ছে। তাহলে এই এরিয়াটা বা সৈন্য সংখ্যাটা আমি বার করব কি করে না, বড় যে বর্গাকার চিত্রটা আছে তার ক্ষেত্রফল থেকে আমি যদি যেই ছোট যে বর্গাকার চিত্রটা আমি আঁকলাম তার ক্ষেত্রফল বিয়োগ করি, তাহলেই আমি সৈন্য সংখ্যা পেয়ে যাব। তাহলে দেখো, আমি বের করছি এবার সৈন্য সংখ্যা, অর্থাৎ শূন্য গর্ভ বর্গাকারে যখন সাজাচ্ছি, যেহেতু এই লাইনটা আমি লিখেছি তার মানে আমি আর এখানে লিখছি না, তাহলে অতএব সৈন্য সংখ্যা সমান আমি কি লিখতে পারি না, এক্স স্কোয়ার। কেন এক্স স্কোয়ার লিখলাম, কারণ যে বড় বর্গাকার চিত্রটা আছে তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত না এক্স করে, আর বর্গাকার মানে চিত্রের ক্ষেত্রফলের মান কত, বাহু স্কোয়ার, তার মানে কি এক্স স্কোয়ার হবে, কারণ এক্স হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের মান। ঠিক আছে, মাইনাস, কেন মাইনাস করলাম, আমি বললাম যে বড় যে বর্গাকার চিত্রটা আছে সেখান থেকে আমি যদি ছোটটার ক্ষেত্রফল বিয়োগ করি তাহলেই আমি সৈন্য সংখ্যাটা পেয়ে যাব, সেই কারণেই আমি এখানটা মাইনাস করলাম। আর দেখো, ছোট যে বর্গাকার চিত্রটা এঁকেছি তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত না এক্স মাইনাস 8, তার হোল স্কোয়ার, কারণ বর্গাকার চিত্রের ক্ষেত্রফলের মান কত হবে, বাহু স্কোয়ার, যেহেতু ছোট বর্গাকার চিত্রটির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স মাইনাস 8, সেই কারণেই এক্স মাইনাস 8 তার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে সৈন্য সংখ্যার মানটা কিন্তু আমি পেয়ে গেলাম, আর একক কত না জন। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝবে আর এই ছবিটা কিন্তু ভালো করে বুঝবে। এবার দেখো, তোমাদের বইতে যে নেক্সট লাইনটা বলেছে সেটা কি বলেছে না, যখন শূন্য গর্ভ বর্গাকারে সাজাচ্ছি তখন সামনের সারিতে যতজন সৈন্য থাকে তাদেরকে নিরেট বর্গাকারে সাজালে সামনের সারিতে তা অপেক্ষা 16 জন কম থাকবে। তাহলে দেখো, যখন শূন্য গর্ভ বর্গাকারে সাজাচ্ছি তখন সামনের সারিতে সৈন্য সংখ্যা কত ছিল, এক্স জন। তোমাদের কোশ্চেনে বলেছে কি না, যখন নিরেট বর্গাকারে সাজাচ্ছি সেক্ষেত্রে সামনের সারিতে সৈন্য সংখ্যা কত থাকবে না, শূন্য গর্ভ বর্গাকারে সাজালে সামনের সারিতে যা থাকবে নিরেট বর্গাকারে সাজালে সামনের সারিতে সৈন্য সংখ্যা তার থেকে 16 জন কম থাকবে। তার মানে দেখো, নিরেট বর্গাকারে সাজালে সামনের সারিতে সৈন্য সংখ্যা এখন কত হবে, এক্স মাইনাস 16 হয়ে যাবে, যেহেতু কম বলেছে 16 জন সেই কারণে কিন্তু মাইনাস হলো। আশা করি তোমরা বুঝতে পারলে এই ছবিটা। তাহলে এক্ষেত্রে দেখো, আমি সৈন্য সংখ্যা বার করব কি করে না, যেহেতু এটা একটা নিরেট বর্গাকার চিত্র, তার মানে কি না বর্গ ক্ষেত্রে
ক্ষেত্রফলের মানটা বসালেই আমি সৈন্য সংখ্যা পেয়ে যাব। তাহলে আমি এক্ষেত্রে লিখব নিরেট বর্গাকার বা নিরেট বর্গাকারে সাজালে, নিরেট বর্গাকারে সাজালে সৈন্য সংখ্যা কত হবে না সৈন্য সংখ্যা সমান আমি কত পেতে পারি না x-16 তার হোল স্কোয়ার কিন্তু পেতে পারি। ঠিক আছে, কারণ দেখো আমি কি বললাম বর্গাকার ক্ষেত্রফলের মান কত, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের বা যে কোনো একটি বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার। তাহলে এখানে একটি বাহুর দৈর্ঘ্যের মান কত x-16, সেই কারণে কিন্তু x-16 তার স্কোয়ার লিখে দিলাম। একক কত হবে না জন হবে। এবার দেখো শর্তানুসারে আমি কি লিখতে পারি, তোমাদের বইতে দেখো বলে দিয়েছে সৈন্য সংখ্যাটা সমান, কিন্তু সৈন্যদের সাজানো হচ্ছে বিভিন্ন আকারে। তোমরা দেখতেই পাচ্ছ দুটো ছবি এঁকেছি, সেই কারণে বিভিন্ন আকারে সাজানো হচ্ছে, কিন্তু সৈন্য সংখ্যাটা সমান আছে। তাহলে আমি কি শর্তানুসারে লিখতে পারি, দেখো শর্তানুসারে আমি লিখতে পারি যে নিরেট বর্গাকারে সাজালে যে সৈন্যটা হবে শূন্য গর্ভ বর্গাকারে সাজালে সেই সৈন্য সংখ্যার সঙ্গে কিন্তু সেম হবে, অর্থাৎ এই দুটো কিন্তু সমান হবে। ঠিক আছে, তাহলে আমি দেখো লিখছি, প্রথম আমি লিখছি শূন্য গর্ভ বর্গাকারে সাজালে সৈন্য সংখ্যা অর্থাৎ x² মাইনাস x-8 তার হোল স্কোয়ার সমান আমি কি লিখতে পারি নিরেট বর্গাকারে যখন সৈন্যগুলোকে সাজাচ্ছি তখন সৈন্য সংখ্যা অর্থাৎ x-16 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার আমি ক্যালকুলেশন করে কিন্তু আমি x এর মানটা বের করব। তাহলে বা দিয়ে নেক্সট লাইনটা লিখছি x² যেরকম আছে রেখে দিলাম, মাইনাস আছে মাইনাস দিলাম। এবার দেখো এক্সটাকে আমি যদি a ধরি আর 8টাকে যদি আমি b ধরি, তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্রটা কি a² মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে দেখো এখানে এর মান কত x তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2ab, তাহলে x গুণিতক 8 প্লাস b স্কোয়ার, b এর মান কত 8, 8 স্কোয়ার করলে কত হয় 64 হয়ে যায়। একইভাবে এক্সটাকে আমি যদি a আর 16টাকে আমি যদি b ধরি, a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্রটা কি a স্কোয়ার মানে x² মাইনাস 2ab, তাহলে a b আমি লিখে দিলাম, আর b এর মান কত 16 স্কোয়ার করলে কত হয় না 256 কিন্তু হয়ে যায়, আমি একবারে লিখে দিলাম। এবার দেখো এই ব্র্যাকেটটা আমি তুলব। ঠিক আছে, তাহলে x² যেরকম আছে রেখে দিলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, এখানে x² হবে লিখে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস 2 এর সঙ্গে 8 আর x গুণ করলে কত হচ্ছে না 16x হচ্ছে, মাইনাসে আর প্লাসে কি হয় মাইনাস হয় 64 যেরকম আছে রেখে দিলাম। এবার দেখো x² যেরকম আছে রেখে দিচ্ছি, মাইনাস আছে মাইনাস দিলাম, 16 সঙ্গে 2 এবং x গুণ করলে কত হচ্ছে 32x আর প্লাস 256 যেরকম আছে রেখে দিলাম। এবার দেখো এখানে প্লাস x² এখানে মাইনাস x² কিন্তু কেটে গেল। বা দিয়ে নেক্সট লাইনটা লিখছি, প্লাস 16x যেরকম আছে লিখলাম, মাইনাস 64 যেরকম আছে লিখলাম, এখানে x² মাইনাস 32x প্লাস 256 যেরকম আছে লিখে দিলাম। এবার এই পুরোটাকে আমি এই দিকে নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে দেখো প্লাস 16x আর মাইনাস 64 যেরকম আছে লিখলাম, x²টা এদিকে এলে মাইনাস x² হবে, মাইনাস 32x এদিকে এলে প্লাস 32x হবে, প্লাস 256টা এদিকে এলে মাইনাস 256 হয়ে যাবে, সমান চিহ্ন দিয়ে কিন্তু 0 হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো সাজাচ্ছি আমি x এর পাওয়ার অনুযায়ী। তাহলে এখানে প্রথম আছে কি মাইনাস x²। এবার দেখো এখানে x যুক্ত রাশি আছে, এখানেও কিন্তু x যুক্ত রাশি আছে। তাহলে দেখো এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, তাহলে 16x এর সঙ্গে 32x আমি যদি যোগ করি কত হচ্ছে 6 আর 2 8, 3 আর 1 4, তাহলে 48x কিন্তু আমার হয়ে যাচ্ছে। এবং দেখো 32 মানে 32 বড় 16 থেকে, 32x এর আগে প্লাস আছে বলে প্লাস দিলাম। এবার দেখো এখানে আছে 256, এখানে আছে 64, দুজনের আগেই মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, তাহলে 256 সঙ্গে আমি কিন্তু 64 যোগ করব। দেখো 6 আর 4 10, 5 আর 6 11 আর 1 12,
2 আর 1 কত 3, 256 বড় 64 থেকে 256 আগে মাইনাস আছে বলে কিন্তু মাইনাস লিখলাম, সমান চিহ্ন দিয়ে শূন্য লিখে দিলাম। এবার আমি দেখো মাইনাসটা কমন নেবো, কারণ এক্স স্কোয়ারের আগে কিন্তু মাইনাস আছে বলে, ঠিক আছে। মাইনাস কমন নিলে কি হবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ারের আগে মাইনাস আছে বলে প্লাস হয়ে গেল, আমি প্লাসটা লিখছি না। 48-এর আগে প্লাস আছে, চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হবে, তাহলে 48x হয়ে যাবে। এবার দেখো 320-র আগে মাইনাস আছে, চিহ্ন পরিবর্তন হয়ে কি হবে না প্লাস 300 কিন্তু 20 হয়ে যাবে, ঠিক আছে। এবার আমি 320 কিন্তু আমি উৎপাদকে বিশ্লেষণ করব, আমি পাশে করছি, ঠিক আছে। দেখো 320-কে আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি, প্রথমে 5 দিয়ে করছি, 5 6 30, 4 5 20। এবার আমি 2 দিয়ে করব, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আবারও 2 দিয়ে করলে 16 হবে, আবারও 2 দিয়ে করলে 8 হবে, আবারও 2 দিয়ে করলে কত হবে 4 হবে, আবারও 2 দিয়ে করলে 2 হবে। তাহলে 320-কে আমি কীভাবে লিখতে পারি না 5 গুণিতক, দেখো কতগুলো 2 আছে, 1 2 3 4 5 6, মানে 6টা 2 আছে, ঠিক আছে। তার মধ্যে দেখো একটা লিখে ফেলেছি, এখনও কিন্তু 5টা আমাকে লিখতে হবে। তাহলে 1 2 3 4 5, ঠিক আছে। এগুলোর মধ্যে কিন্তু ক্যালকুলেশন করে আমি মধ্যপদের সহগ অর্থাৎ 48টা কিন্তু বের করব, ঠিক আছে। দেখো এখানে 2 2 আর 2, মানে 3টে 2-এর গুণ করলে আমার গুণফলটা কত হচ্ছে না 8 হচ্ছে, আমি কিন্তু 8 লিখে দিলাম। কত পড়ে আছে দেখো 5 পড়ে আছে, আর কটা 2 পড়ে আছে, একটা দুটো তিনটে, 3টে 2-এর গুণফল করলে গুণ করলে গুণফল কত হচ্ছে না 8 হচ্ছে। 5 আর 8-এ গুণ করলে কত হচ্ছে না 40 হচ্ছে। এই 40-এর সঙ্গে যেটা দেখো পড়ে আছে 8, সেই 8-এর আমি যদি যোগ করি তাহলে কিন্তু আমি 48 পাচ্ছি। এই 48টা কোথায় আছে দেখো মধ্যপদের সহগে কিন্তু আছে। তাহলে আমি দেখো বা দিয়ে নেক্সট লাইনটা লিখছি, এক্স স্কোয়ার যেরকম আছে রেখে দিলাম, মাইনাস আছে মাইনাস দিলাম। 48টাকে কিভাবে লিখতে পারি না 40 যোগ কিন্তু 8 লিখতে পারি, ঠিক আছে। গুণিতক আকারে এক্স আছে লিখে দিলাম, প্লাস 320 যেরকম আছে রেখে দিচ্ছি, সমান চিহ্ন দিয়ে শূন্য কিন্তু লিখে দিলাম। এবার বা দিয়ে নেক্সট লাইনটা লিখছি, এক্স স্কোয়ার যেরকম আছে রাখলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, 40-এর সঙ্গে এক্স গুণ করলে 40x হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়, 8-এর সঙ্গে এক্স গুণ করলে 8x হয়, প্লাস 320 যেরকম আছে কিন্তু রেখে দিলাম, সমান চিহ্ন দিয়ে শূন্য কিন্তু লিখে দিচ্ছি। এবার বা দিয়ে নেক্সট লাইনটা করছি, দেখো এই দুটো থেকে কমন নিতে পারি এক্স, তাহলে প্রথম ক্ষেত্রে পড়ে রয়েছে এক্স, মাইনাস আছে মাইনাস দিলাম, দ্বিতীয় ক্ষেত্রে পড়ে রয়েছে কিন্তু 40, এখানে মাইনাস কমন নিচ্ছি, আর এই দুটো থেকে আমি 8 কমন নিচ্ছি। প্রথম ক্ষেত্রে পড়ে আছে এক্স, চিহ্ন পরিবর্তন হয়ে কী হবে মাইনাস হবে, 320 থেকে 8 নিয়ে নিলে পড়ে থাকে কত 40, সমান চিহ্ন দিয়ে শূন্য লিখে দিলাম। এই দুটো থেকে কমন নিতে পারি কি না এক্স মাইনাস 40, তাহলে প্রথম ক্ষেত্রে পড়ে আছে এক্স, মাইনাস আছে মাইনাস দিলাম, দ্বিতীয় ক্ষেত্রে পড়ে রয়েছে 8, সমান চিহ্ন দিয়ে কিন্তু আমি শূন্য লিখে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো দুটো পদের গুণফল 0, মানে প্রত্যেকটা পদ কিন্তু আলাদা আলাদাভাবে 0 হবে। তাহলে অতএব এক্স মাইনাস 40 সমান কিন্তু 0, যখন কি না যখন এক্স মাইনাস 8 সমান নট ইকুয়াল টু 0। বা দিয়ে নেক্সট লাইনটা লিখছি, তাহলে এক্স সমান কত মান পাচ্ছি দেখো 40 কিন্তু আমি মান পাচ্ছি, ঠিক আছে। এবার দেখো আমি একটার গুণফল বার করলাম, একটার সমান চিহ্ন দিয়ে আমি কিন্তু 0 লিখলাম, অপর একটা আছে, তাহলে আমি নেক্সট পাতায় কি লিখছি না অতএব এক্স মাইনাস 8 সমান 0, যখন কি না যখন এক্স মাইনাস 40 সমান নট ইকুয়াল টু 0। তাহলে বা দিয়ে এক্স এর মান কত আমি পাচ্ছি দেখো 8 পাচ্ছি। দেখো এই যে এক্স এর আমি দুটো মান পেলাম 8 আর একটা হচ্ছে 40, ঠিক আছে। যে 40 এই দুটো মান পেলাম, সেই দুটো মান কিন্তু আমাকে কোথায় বসাতে হবে, এই যে সৈন্য সংখ্যাটা আমি পেলাম এইটা একটা, আর এইখানে একটা সৈন্য সংখ্যা পেলাম, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে কিন্তু এক্স এর মানটা বসাতে হবে। আমি বসাচ্ছি কিন্তু দ্বিতীয়টা, অর্থাৎ যখন নিরেট বর্গাকারে সৈন্যগুলোকে সাজানো হচ্ছে। তাহলে দেখো আমি এইখানটা না বুঝিয়ে উপরটাতে বোঝাচ্ছি, কারণ এই জায়গাটা হয়তো ঘিঞ্জি হয়ে গেছে, তো বুঝতে তোমাদের অসুবিধা হবে। এবার দেখো আমি যদি এক্স এর জায়গাটায়
8 বসাই, সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, মানটা আমার কিন্তু একটা নেগেটিভে মান চলে আসছে, অর্থাৎ ঋণাত্মক মান চলে আসছে। আর শূন্য সংখ্যা যেহেতু ঋণাত্মক কখনো হতে পারে না, সেই কারণে কিন্তু x সমান -8 কখনো হবে না। ঠিক আছে, যেহেতু হবে না, কেন হবে না সেটা কিন্তু এই জায়গাটা লিখে দিতে হবে। তাহলে যেহেতু শূন্য সংখ্যা ঋণাত্মক হয় না, তাহলে শূন্য সংখ্যা ঋণাত্মক, ঠিক আছে, এটা কিন্তু লিখতে হবে অবশ্যই, বারবার বলছি, ঋণাত্মক হয় না, তাই x সমান নট ইকুয়াল টু 8 লিখে দিলেই কিন্তু হবে। তাহলে অতএব x সমান মানটা আমার কত হচ্ছে না 40 কিন্তু হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি কোন জায়গাটা বসাবো বললাম না, x - 16 যেটা আছে সেখানে কিন্তু আমি x এর জায়গায় মানটা বসাবো। তাহলে অতএব আমি শূন্য সংখ্যা সমান লিখছি কিন্তু, ঠিক আছে। তাহলে অতএব শূন্য সংখ্যা সমান কি না x - 16 তার হোল স্কোয়ার, ঠিক আছে। একক কত না জন, দেখো x এর জায়গায় মান কোনটা বসাবো, 40 বসাবো, -16 যেরকম আছে রেখে দিলাম, তার স্কোয়ার যেরকম আছে রেখে দিলাম। এখানে আমি ডট ডট দিলাম, তোমরা কিন্তু জন লিখবে। বিয়োগ করলে কত হচ্ছে না, এটা কিন্তু 16, বিয়োগ করলে কত হচ্ছে 24 হচ্ছে, পাওয়ার কত আছে 2 আছে, একক কত না জন। এবার দেখো 24 স্কোয়ার করলে কত হয় না 576 হয়ে যায়, একক কত না জন। এই যে 576 মানটা বেরোলো সেটাই কিন্তু নির্ণেয় উত্তর। তাহলে তোমরা উত্তরটা কি লিখবে না নির্ণেয় সৈন্য সংখ্যা 576 জন। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। আজকের ভিডিওতে করানো দুটো অঙ্কর মধ্যে তোমাদের যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আমি নেক্সট ভিডিওতে তোমাদের সেই প্রবলেমের সলিউশনটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের অন্যান্য বন্ধুরাও এই ধরনের ভিডিওটা থেকে উপকার পেতে পারে। আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার তোমাদের পরবর্তী রিকোয়েস্টেড অঙ্কগুলো নিয়ে দেখা হবে। আর এর সঙ্গে বলি, তোমাদের যদি ভৌতবিজ্ঞান, বঙ্গানুবাদ, বাংলা ব্যাকরণ এবং অঙ্ক বিষয়ে কোনো রকম সমস্যা হয়, তোমাদের যে সমস্যা মানে যে জায়গাটায় সমস্যা হচ্ছে সেই জায়গাটার ছবি তুলে আমাদের কিন্তু একটা ফেসবুক পেজ আছে এডুগাইড অ্যান্ড এডুকেয়ার বলে, সেখানে পোস্ট করলেই আমি তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের প্রবলেমের সলিউশনটা করে দেওয়ার চেষ্টা করব।